যেহেতু সময়টা বয়ঃসন্ধিকালীন সময় বা আমরা যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথা বলি, এই অ্যাডোলেসেন্স টাইমে তারা বেশ কিছু অসদাচরণও করে ফেলে। একদিন আমাদের স্কুলের লিফটে আমি যখন উঠছি তখন আমি হঠাৎ দেখলাম একটা স্টুডেন্ট উঠে ও আমাকে ব্যাক টাচ করার চেষ্টা করছে। আমি খুবই সারপ্রাইজ। ভয় যতই বাড়ছে আমার, আমি ততই এই কাজটা বেশি করে করছি। ম্যাডাম, আমি এটা থেকে মুক্তি চাই, কারণ ওর ভেতরে কিন্তু একটা বিবেক আছে, বাট সেই ওয়েতে কিন্তু সে আবার এখান থেকে রিটার্ন করতে চায়। ম্যাডাম, আপনি যদি আমার সমস্যার সমাধানটা না করে দিতেন তাহলে আমি একটা দুশ্চরিত্র ব্যক্তি হিসাবে বড় হতাম। মানে ওই দিন ওর কৃতজ্ঞতাবোধ, ওই চোখ আমাকে মহান শিক্ষক হওয়ার কোয়ালিটি আমার মধ্যে তৈরি করেছে। আমাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের অসদাচরণ করে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে শিক্ষার্থীদেরকে টিসি দিয়ে দেওয়া হয়। টিসি ইজ নট অ্যাট অল এ সলিউশন। প্যারেন্টসকে ডেকে আগে অপমান না করে বরং আমি আমার শিক্ষার্থীর সাথে কথা বলি। এমনও হতে পারতো যে ওটা লুকাতে লুকাতে খারাপ কাজ করতে করতে অনেক সময় স্টুডেন্টরা অনেক সময় সুইসাইড কেসে চলে যায়। এসব আমাদের যে প্যারেন্টস তার সন্তানের যে সম্পর্ক বলেন, স্টুডেন্টের সাথে টিচারের যে রিলেশন বলেন, এই জায়গাগুলোতে আমরা সবসময় খুব রাখা ঢাকা করে কথা বলি। এই এডুকেশন কিন্তু টিচারেরও নাই, এই এডুকেশন প্যারেন্টসেরও নাই, কোনটা সাইকোলজিস্ট আর কোনটা সাইকিয়াট্রিস্ট। শিক্ষক শুধু পড়ান না, শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করেন, তাদের চরিত্র গঠনে অন্যতম ভূমিকা রাখেন। আজ আমাদের সাথে আছেন এমন একজন, যিনি শুধু একজন শিক্ষকই নন, বরং 31 বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের পাশে থাকছেন অভিভাবকের মতোই। আজকের পর্বে তিনি তুলে ধরেছেন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত। আজকের পর্বে আমাদের সাথে আছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক রওশন আক্তার চৌধুরী। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আপা, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে অভিভাবকদের এক ধরনের স্বস্তি কাজ করে যখন ক্যান পাবলিক স্কুলগুলোর কথা চিন্তা করে। তারা চিন্তা করে যে এই ধরনের স্কুলগুলো খুবই ডিসিপ্লিন হয়, শিক্ষার্থীরা অনেক নিয়মকানুনের মধ্য দিয়ে যায়, তারা অনেক কিছু শিখতে পারে এবং তাদের ব্যক্তিগত জীবনের সাথে মিল রেখে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই যে অভিভাবকদের যে স্বস্তি আপা, এই স্বস্তিটা আসলে কেন এই ক্যান পাবলিক স্কুলগুলো আসলে কিভাবে ডিল করে এই অভিভাবক বা এই শিক্ষার্থীদের এই ডিসিপ্লিনের জায়গাগুলোকে? প্রথমত এটা একটা ডিসিপ্লিন এরিয়াতে এস্টাবলিশড প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় যে জিনিসটি হয়, এটা আর্মি একজন ইউনিফর্মধারী প্রধান থাকেন। তার ৩টা মোটিভ নিয়ে সে কাজ করে। সেই জায়গাতে তার প্রথম মোটিভই থাকে যে ডিসিপ্লিন, আরেকটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করে, আরেকটা তার মোরালিটি এখানে এস্টাবলিশড করে। আর এই টোটাল কাজটা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে টপ লেভেল এই পর্যন্ত এটা মনিটরিং হতে থাকে। আর আমরা যে বিষয়টা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো তারা মূলত একটা কনস্ট্রাকটিভ ওয়েতেই প্রথম থেকে তৈরি করা, এবং এই কনস্ট্রাকশনের জায়গায় 3টা স্তর আছে। প্রথম স্তরটি হলো সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা কিনা এই স্কুল সম্পর্কে নতুন পলিসি মডিফাই করে, বা আগের পলিসি এখানে তৈরি আছে, ওই পলিসিগুলোকে আবার মডিফাইও করতে পারে। আর তারপরে লজিস্টিক এরিয়া, তাদের আসলে কাজের এরিনা অনেকগুলো, তার মধ্যে স্কুলও একটা তাদের কাজের এরিনা। তারা আসলে কাজ কীভাবে হচ্ছে সেটা খুব উপরে থেকে পর্যালোচনা করে, মনিটরিং করে। আর তারপরের আরেকটি স্তর যেটি হলো গভর্নিং বডি থাকে। গভর্নিং বডির চেয়ারম্যান বছরে 2-3 বার বা এরকম 4 বার 5 বারও হতে পারে প্রয়োজনে স্কুলের সাথে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে কিনা ওই প্রতিষ্ঠান তার কি কি প্রবলেম আছে, কি কি ডিমান্ড আছে সেগুলো প্লেস করে, এবং চেয়ারম্যান প্রবলেমগুলো সলভ করে দেন। যদি না পারেন তখন তিনি ঠিক তার উপরে যেই লজিস্টিক এরিয়া সেখানে সেটা সেন্ড করেন, তারা আবার সেটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিকে সেন্ড করে। এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিতে আপনার যিনি প্রধান তিনি হলো সিজিএস। সিজিএস সামটাইমস এটা সেনাপ্রধানকেও অবহিত করেন। তাহলে দেখেন যে একদম কোন লেভেল থেকে কোন লেভেল, মানে একদম লোয়ার লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত এটা মনিটরিং হতে থাকে। তো এইখানে
এইসব স্কুলগুলোতে প্যারেন্টস দিতে আগ্রহী থাকে। আরেকটা, আমাদের যে শিক্ষকরা আছে এরা মানে লম্বা সময় শিক্ষকতা করেন এই প্রতিষ্ঠানগুলোতে। তার একটা বড় কারণ হচ্ছে ওদেরকে যে রেনোভেশনটা দেওয়া হয় সেটা দিয়ে তারা তাদের একটা সার্টেন লাইফস্টাইলটা তারা মেনটেন করতে পারে। সো তারা এই চাকরি ছেড়ে যায় খুব, সেই পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা। সেদিক থেকে প্লাস আমাদেরকে ২ ধরনের ট্রেনিং করানো হয়। একটা হলো আমাদের প্রতিষ্ঠান ইন-হাউস ট্রেনিং করায়। হুম। আরেকটা হলো প্রতি বছর সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি আমাদেরকে ট্রেনিং করায়। এই ট্রেনিংগুলো সারা বাংলাদেশে যতগুলো সেনাবাহিনীর দ্বারা পরিচালিত স্কুল আছে সেখান থেকে কিছু সংখ্যক শিক্ষককে নিয়ে এসে ট্রেনিংগুলো করানো হয়। এছাড়াও সাবজেক্ট বেস কিছু ট্রেনিং হয়। এছাড়াও আমাদের লগেরিয়া কমান্ডার তিনি আচ্ছা। নিজেও কিছু মানসিক স্বাস্থ্য নিয়ে এই ধরনের কিছু ওয়ার্কশপ পরিচালনা করেন। আর আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে এখানে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো খুব ভালোভাবে পরিচালিত হয়। আচ্ছা। প্লাস প্যারেন্টসের যেই একটা পার্টিসিপেশন আছে যেখানে কোনো দলগত ইনফ্লুয়েন্স কাজ করে না। তো এত কিছু পজিটিভ, তাহলে কেন অভিভাবকরা এখানে তার সন্তানকে আনতে চাইবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের স্কুলের যেই আসন সংখ্যাটা থাকে, আপনাদের যারা সামরিক বাহিনীতে যারা চাকরি করেন, দেখা যায় যে একটা ক্যান্টনমেন্টের মধ্যে ১ বা একাধিক স্কুল রয়েছে। তাদের সন্তানদেরকেই ওখানে পড়ানোর প্রায়োরিটিটা থাকে। পাশাপাশি আমরা যদি সিভিলের বা বেসামরিক যে সকল মানুষজন রয়েছে তাদের বাচ্চাদেরকেও ওখানে ভর্তি করানোর এক ধরনের প্রত্যাশা থাকে সবার। এই জায়গাটা আপনারা কিভাবে আসলে ম্যানেজ করেন? কারণ দেখা যায় যে অনেক সময় যে এই আসন রেশিওটা কিভাবে করেন বা তারা যদি কেউ ভর্তি হতে চায় তাদের কিভাবে আপনারা গাইড করেন? দেখেন, আপনি যদি চিন্তা করেন আমার প্রতিষ্ঠান থেকে আমি বলতে পারি, আমি যখন ভর্তি পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা তো এখন আমরা নেই না, জাস্ট একটা ইন্টারভিউ হয়তো ফেস করি বা লটারি যখন করছি, আমাদের ডেফিনেটলি যেহেতু আর্মির রান করা একটা প্রতিষ্ঠান, সেখানে তো তাদের একটা কোটা থাকবেই, হুম। সেটা নিচ্ছি। কিন্তু আপনি যদি সংখ্যা গোনেন দেখবেন সিংহভাগ কিন্তু আমরা সিভিল থেকে নিচ্ছি। আচ্ছা। বেসামরিক লোকের সন্তানরা আমাদের এখানে পড়ার সুযোগ পাচ্ছে। আমরা এটা করছি কারণ কি? আমরা চাচ্ছি যে আমাদের সন্তানরা যাতে আইসোলেটেড না হয়ে যায়। আচ্ছা। মানে ওদেরকেও আমরা চাচ্ছি না একটা দ্বীপের ভিতরে রাখতে। ওদের সাথেও সবার ইন্টারেকশন হোক এবং কম্পিটিশনের জায়গা তৈরি হোক এবং ওরাও আমাদের এই এরিনা থেকে বাইরের আরেকটা এরিনার সাথে ইন্ট্রোডিউস হবে। এইজন্য আমরা এই সুযোগটা কিন্তু করে রেখেছি। আর আরও বড় জায়গা থেকে আসলে সেনাবাহিনী যে কাজটি করে দেশের জন্য, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য, তার কন্ট্রিবিউশনের জায়গা থেকেও সে এখানে অনেক বেসামরিক ব্যক্তিদের সন্তানদেরকে এখানে ভর্তি করে। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে সম্পর্কটা আমরা দেখি যে বিশেষ করে জেনারেল স্কুলগুলোতে এক ধরনের ইদানিং এক ধরনের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, যেখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গিয়েছে বিভিন্ন জায়গাতে। আপনাদের স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কটাকে আপনারা আসলে কিভাবে ডিল করেন? বা কিভাবে আসলে এগিয়ে নিয়ে যান? আমি একেবারে আমার প্রতিষ্ঠানে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যদি বলি, তাহলে দেখবেন যে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে রিলেশনটা কিভাবে ডেভেলপ করা যায়। আমাদের যে রিসেন্টলি যে ছাত্ররা যে আন্দোলন করেছে, জুলাইয়ের আন্দোলন, সেখানে আমার একজন প্রাক্তন শিক্ষার্থী তার ডান পাটা ৩ ভাগ হয়ে যায়। আর ওরই ছোট ভাই, ও আমার স্টুডেন্ট, আমি ডাইরেক্ট ওর ক্লাস টিচার। তো ওর মা আজ অবধি পঙ্গু হাসপাতালে তার বড় সন্তানের সাথে থাকতে হচ্ছে। আচ্ছা। কারণ তার ট্রিটমেন্ট অনেক লম্বা প্রসেসিওর। সেই ক্ষেত্রে ওর বাবা একজন ব্যবসায়ী, ব্যবসার কারণে নানান জায়গায় যায়। তো আমার এই স্টুডেন্ট, সে এই সুযোগটিতে বাসায় যেহেতু একা থাকে, ওর মা অনিশ্চিত তাকে নিয়ে, তখন তিনি একটা পরিকল্পনা করেন যে তার ছেলেকে তিনি গ্রামে মামার বাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা। আমি এটা যখন জানতে পারলাম, আমি ওর মার সাথে কথা বলি এবং আমি ওর মাকে বলি, "আপা, আমাকে একটু সময় দেন। প্লিজ আপনার ছেলেটাকে এখন গ্রামে পাঠিয়েন না।" আমার যেই জায়গাটাতে সবচেয়ে বেশি আমি কনসার্ন, যে একটা শহরে ব্রট আপ একটা ছেলে প্রথমেই একটা সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের প্রবলেমে পড়বে গ্রামে গিয়ে। প্লাস এখানে সে দিনে একবার না হোক
অ্যাটলিস্ট 2 দিনে একবার মার সাথে তার কিন্তু ইন্টারাকশন হচ্ছে। বাবা রাতে বাসায় আসছে। এইটাও কিন্তু ডিটাচড হয়ে যাচ্ছে। আমার টার্গেট ছিল যে না আমি ওকে বাসায় রাখতে চাই। তো ওর মাকে যখন বলল, ওর মা বলল যে, "না আপা আমরা এটা প্ল্যান করে ফেলছি। আমি এই ছেলে এখানে রাখলে আমার ছেলে শেষ হয়ে যাবে।" তা আমি বললাম, "আপা প্লিজ আমার উপরে ট্রাস্ট করেন। হুম, আমি আপনার ছেলেকে আপনার বাসায় রাখি। যদি তাতেও আপনি সন্তুষ্ট না হন, প্রয়োজনে আমি আমার বাসায় নিয়ে আসব। আচ্ছা। কিন্তু প্লিজ ওকে এখন আপনি গ্রামে পাঠায়েন না। আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করে দেখি।" তা আমি যেই কাজটা করলাম, আমি আমার স্কুলে যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, ওখানে ওকে এনগেজ করার চেষ্টা করলাম। আগে থেকেও এই ছেলেটি অভিনয়ে ভালো ছিল, ভালো ক্রিকেট খেলতে পারত এবং অনেক স্পোর্টসে সে ভালো করে এবং গানও গেতে পারে। কোন ক্লাসে আপনি এটা? ক্লাস 10 এর আচ্ছা। স্টুডেন্ট। আমি ওইখানেই কনসার্ন ছিলাম। যেটা যদি 6, 7, 8 হতো তাহলে 9 পড়েছে আমার স্কুলে, 10 টা সে যেয়ে আরেকটা গ্রামের স্কুলে পড়বে। এইজন্য আমি এই ব্যাপারে এতটাই এক্সট্রিম ছিলাম যে দরকার হলে আমার বাসায় আমি ওকে অ্যাকোমোডেট আচ্ছা। করব, কিন্তু আমি গ্রামে যেতে দেব না। তা সেইখান থেকে ওর মাকে আমি রাজি করাই। ওর মাকে আমি বলছি, "আমাকে একটু সময় দেন" এবং ওর মা আমাকে সময় দেয়। আমি প্রতিষ্ঠানে তাকে বিভিন্ন কাজে এনগেজ করি এবং পরে আমি দেখি আমার এই শিক্ষার্থী থানা লেভেলে পুরস্কার আচ্ছা। এবং মহানগর লেভেলে পুরস্কার এবং জাতীয় লেভেলেও সে পার্টিসিপেট করতে যাচ্ছে। তো তার মা এবং যেটা হয় সে সারাদিন প্রতিষ্ঠানে একটুখানি তার একাডেমিক্যাল জায়গাটা হয়তো একটু কম হচ্ছে, বাট তার এই এক্সট্রা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো তাকে বাসায় যখন ফেরত যায় তখন কিন্তু সে অনেক টায়ার্ড থাকে। হুম, সে কিন্তু আর ইলেকট্রনিক ডিভাইসে তাকে অত সময় দেয় না এবং ওর মা ওর এই পুরস্কার দেখে উনিও দেখলেন যে না ছেলের তো একটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো উনিও কনভিন্স এবং আর ছেলেটাকে গ্রামে যেতে হয় নাই। এখনো পর্যন্ত আমি তাকে মনিটরিং করছি। দেখেন, আমার সাথে আমার শিক্ষার্থীর সম্পর্কটাকে আমি কোথায় নিয়ে গেছি। এই নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ওকে ফেরত দিতে পারলাম ওর জায়গাটা। প্লাস ওকে কিন্তু আমি কিছু জায়গাতে এনগেজ করতে পারলাম। ওর এই পার্টিসিপেশনগুলো আমি বাড়াতে পারলাম। আমার বিশ্বাস যে একসময় ও একাডেমিক্যাল রেজাল্ট একটা করবে, কিন্তু ওর লাইফে কিন্তু গ্রামে ফেরত গেলে এর থেকে বেটার কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। তো এই রিলেশনগুলো কিন্তু এইভাবে ডেভেলপ করতে হবে। এটা আমি আমার জায়গা থেকে এরকম একটা প্রবলেম পেয়েছি, আমি সলভ করেছি। আশা করি যে সব শিক্ষকরাই এরকম প্রতিনিয়ত সমস্যার মধ্যে দিয়ে যান এবং উনি ওনার মতো করেই সমস্যার সমাধান করেন। একজন মা তার বাচ্চাকে সময় দিতে পারছে না বলে উনি ওই তার সন্তানকে পাঠিয়ে দিতে চাচ্ছে। কিন্তু এমন কখনো আপনি আইডেন্টিফাই করেছেন কিনা শিক্ষার্থীদের মধ্যে ধরেন অন্য জায়গা থেকে যেমন তারা হয়তো একটা মানসিকভাবে এক ধরনের পীড়ার মধ্য দিয়ে যাচ্ছে। যেই জায়গাটা আপনি আইডেন্টিফাই করেছেন এবং সেটা সলভ করেছেন। যেটা হয়তো সে শুরুতে বলতে চায়নি কোনো শিক্ষকের সাথে। আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন শিক্ষকের জায়গা থেকে এবং সেটা পেরেছেনও। এরকম কোনো উদাহরণ আপনার কাছে আছে কিনা? আবার ওই আমার প্রতিষ্ঠানে ফেরত যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমার এটা কোভিডের টাইমে। এটা 2021 এর ঘটনা। 20 তো আমাদের কোভিডের মধ্যে দিয়ে গেছে। তা আমরা অনলাইন ক্লাসে ছিলাম। আমার একটা স্টুডেন্ট যখন আমরা 21 এ কিছুটা ক্লাসে ফেরত আসলাম, ও ক্লাসে আসছে না। হুম, হুম। আমি অনেকভাবে তাকে চেষ্টা করলাম, ক্লাসে আনা যায় না। অনেকদিন পরে তারপরে আসলো, ২-৩ দিন আসার পরে আর আসে না। আমি ওর প্যারেন্টসকে বললাম, "যদি না আসে তাহলে কিন্তু ওর ভর্তি বাতিল করে ফেলবে আমার প্রতিষ্ঠান। হুম, হুম। ওকে প্রতিষ্ঠানে পাঠান।" তো আসলো। ওকে আমি জিজ্ঞেস করলাম, "কেন তুমি স্কুলে আসছো না?" ১ম এ কিছু বলল না। পরে ও অনেকক্ষণ ওর চেহারা দেখে আমি বুঝলাম যে এটা অনেক বড় সমস্যা, যেটা কিনা আমি কিন্তু স্টুডেন্টদের এই জায়গাটা সবসময় অ্যাড্রেস করি। ওর পার্সোনাল জায়গাটা আমি পার্সোনাল রাখতে চাই। আচ্ছা। তো আমি ওকে পার্সোনালি আলাদাভাবে ওকে নিয়ে বসলাম। ওকে আমি জিজ্ঞেস করলাম, "তোমার সমস্যা কি? আমাকে বলতে পারো।" তখন ও অল্প, অল্প করে ওকে ওপেন করতে শুরু করল। বাট একদিনেই যে ওর সমস্ত সমস্যা আমাকে বলেছে তা না। আমি প্রতিদিন চেষ্টা করেছি ওর সাথে একটু, একটু করে শেয়ার করতে এবং ফাইনালি আমি ফাইন্ড আউট করলাম যে ওর বাবা সুইসাইড করেছিল। সুইসাইড করার ফলে ওর বাবার চাকরিটা তো শেষ, ওদের ইনকাম সোর্স শেষ। ওর মাকে ওর বাবার যিনি বস ছিলেন তিনি একটা জব দেন। বাট যেই ইউনিটটাতে তাকে জবটা দেওয়া হয়েছিল সেই ইউনিটটা
কোভিডের ভেতরে চিটংয়ে চলে যায়। তো অটোমেটিক্যালি ওর মাকে চিটং চলে যেতে হয় হুম, হুম। এবং ছেলেটিকে মা তার ভাইয়ের বাসায় মানে মামার বাসায়, ছেলেটির মামার বাসায় রেখে যায়। কিন্তু মামারও ৩-৪ দিন পরেই পোস্টিংটা হয়ে যায়। মানে মানুষের আসলে যখন খারাপ সময় আসে তখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। তো ওর এই দুটো ঘটনায় ও আর ঢাকায় থাকার কোনো তার জায়গা ছিল না। প্লাস ও কিন্তু একটা বড় ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল যেহেতু বাবার একটা হুম, হুম। অ্যাক্সিডেন্ট। সব কিছু মিলে ও যখন আমার কাছে পুরো ওপেন হলো, তখন আমার মনে হলো যে এই শিক্ষার্থীটাকে আমার একটা থাকার জায়গা করে দিতে হবে। দেখেন আমি তখন ১ম এই ফেরত গেলাম কারণ আমার সেই সুযোগ আমার বাসায় ছিল। আমি ১ম এ আগে আমার বাসায় ওকে অ্যাকোমোডেট করলাম। আচ্ছা। করার পরে ও আমার বাসায় থাকলো। তখন আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যে ওকে কোনো হোস্টেলে রাখা যায় কিনা। বাট আমাদের স্কুল যেহেতু রেসিডেন্সিয়াল না, হুম, হুম। তো সেটাও আমি পারিনি। বাট আমি খুঁজতে, খুঁজতে একসময় আমি বের করে ফেললাম। সেনাবাহিনীর এরকম প্রতিষ্ঠান আছে যেখানে এরকম ট্রানজ্যাকশন পিরিয়ডগুলোয় থাকা যায়। আচ্ছা। বা পোস্টিংয়ে কেউ চলে গেলেও তার ছেলের পরীক্ষা ওখানে রেখে যাওয়া যায়। এটা ওয়ান কাইন্ড অফ হোস্টেল টাইপ। তখন আমি সেখানে গিয়ে তাকে রাখলাম। ওর একটা বড় কোয়েশ্চেন ছিল যে, "ম্যাডাম এখানে তো অনেক পয়সা খরচ হবে, এটা তো আমার আম্মু দিতে পারবে না।" তো সেটা আমি বললাম যে, "দেখা যাক সেটাও ব্যবস্থা করব আমি।" যাই হোক সেটাও করলাম। ও এসএসসি পরীক্ষা দিল। দেখেন আমি যেই কারণে এই ঘটনাটা উঠাচ্ছি, সেটা হলো ও কিন্তু ১ম এ আমার কাছে কিছুই বলে নাই। কিন্তু আমি এগুলোর থেকে বের করে নিয়ে আসছি। হুম। বের করে নিয়ে আসার পরে আমি দেখলাম যে এটা সলভ করতে হবে। আমি যতক্ষণ ঘটনা না জানছি, ততক্ষণ কিন্তু আমি এইরকম একটা কাজ করার মতো আমার মধ্যে কিন্তু ইন্সপিরেশনও আসছে না। ট্রু। বাট ওর সাথে যখন আমি ঘটনাগুলো শেয়ার হচ্ছে, তখন আমার ভেতরে কিন্তু একটা শিক্ষকের যে কোয়ালিটি ওটা ডেভেলপ হচ্ছে। হুম। এবং এই জায়গা থেকে আমি ওকে এসএসসি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট দিলাম। এসএসসির পরে আমি ডিসিশন নিলাম যে ওকে ওর মার কাছে আমি পাঠাবো। এইচএসসি পরীক্ষাটা সে তার মার সাথে থেকেই দিবে। কারণ আমি একটা জিনিস খুব বিলিভ করি যে সন্তানকে কিন্তু মার আষ্টে-পৃষ্ঠে থেকে বড় করতে হবে। এবং সেই কারণে আমি ওকে চিটংয়ে পাঠাই। যেদিন ও চিটংয়ে চলে যাবে, সেই দিনকার সেশনটা এটা আমার জন্য অনেক বড় একটা মেমোরি। তা ও আমাকে বলল যে, "ম্যাডাম আমি তো রেজাল্ট ভালো করেছি, A+ পেয়েছে সে। হুম, হুম। ম্যাডাম আমি ইন্টারমিডিয়েটেও রেজাল্ট ভালো করব ইনশাল্লাহ। কিন্তু ম্যাডাম এত পড়ালেখা করে আমার কি হবে? প্রথমত আমার তো এত অর্থ নাই যে আমি উচ্চশিক্ষা নিতে পারবো।" এবং ওইটা বলে আর কথা বলতে পারে নাই। হুম, হুম। তো আমার চিন্তা হলো যে ওকে আমাকে এখন আগে একটা সাপোর্ট দিতে হবে। কি করতে পারবো না পারবো সেটা আমি যখন করতে হবে তখন দেখব। বাট এখন ওকে আমাকে একটা মেন্টাল সাপোর্ট দিতে হবে। সেই জায়গা থেকে আমি বললাম, "ফাইন কিছু ব্যক্তি আছে যারা এই ধরনের ছেলেদেরকে খোঁজে। তারা চ্যারিটি করতে চায়। আমি সেরকম একটা কানেকশন তোমার ডেভেলপ করে দিব। আর সেটা যদি নাও হয়, তুমি নাহলে আমার আরেকটা সন্তানের মতো ভেবেই আমি তোমাকে পড়াবো। বাট তুমি পড়ালেখাটা কন্টিনিউ করবা।" মানে ওইদিন ওর কৃতজ্ঞতাবোধ, ওই চোখ আমাকে মহান শিক্ষক হওয়ার মানে কোয়ালিটি আমার মধ্যে তৈরি করেছে। এবং এখনো পর্যন্ত আমি আমার সেই স্টুডেন্টের সাথে আমার কানেকশনটা রেখে গেছি এবং আলহামদুলিল্লাহ সে চেষ্টা করছে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো এই জায়গাতে আমি কেন এই ঘটনাটা শেয়ার করলাম যে দেখেন আমাদের শিক্ষককে শুধু ওই ক্লাসরুমে গিয়ে পাঠ্যপুস্তক পড়ানো কিন্তু দায়িত্ব না। ওর পেছনে কিন্তু একটা সিনারি আছে। ওটাও কিন্তু এবং সেই সিনারি ভালো যারা স্টুডেন্ট তাদের আপনার জানার প্রয়োজন নাই। তার প্যারেন্টসরাই তাগাদা দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে যায়। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে এই ধরনের। প্রতি বছরও হয়তো আপনি খুঁজে পাবেন না। কিন্তু যাকে পাবেন তাকে প্লিজ হ্যান্ডেল করতে চেষ্টা করবেন। কারণ এই ধরনের কাজগুলো কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যকেও উন্নত করবে। আপা আপনি যখন শিক্ষার্থী আ বলতে পারছিল না, আপনি যখন আইডেন্টিফাই করলেন এবং তার সাথে কথা বলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং তাকে আপনি একটা রাস্তা দেখিয়ে দিতে পেরেছেন। একজন শিক্ষকের আসলে প্রকৃত অর্থে এই জায়গাটাতেই আসলে আইডেন্টিফাই করা উচিত। আসলে ক্লাসরুমের যেই পড়ানো এটা তো আসলে হয়েই যায়। কিন্তু তার যেই সাপোর্টটা, সেই সাপোর্টটা আসলে আমাদের সব শিক্ষকদের জায়গা থেকেই খুঁজে বের করা দরকার। তার মানসিক স্বাস্থ্যের জায়গাটা থেকে বা সে আসলে কোন ধরনের কোনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে আপা অনেক সময় দেখা যায় যে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীরা শেয়ার না করলেও সেটা হয়তো আইডেন্টিফাই করতে পারেন।
কিছু কিছু ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশনগুলো আসলে না হওয়ার কারণে একটা লম্বা সময় ধরে তার মধ্যে যেই চাপটা তৈরি হয়, এবং যেহেতু সময়টা বয়ঃসন্ধিকালীন সময় বা আমরা যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথা বলি, এই অ্যাডোলেসেন্স টাইমে তারা বেশ কিছু অসদাচরণও করে ফেলে। বেশ কিছু জায়গাতেও তারা এঙ্গেজ হয়ে যায় হয়তো। কেউ কেউ বলে থাকেন বা ইভেন আমরাও দেখেছি যে কিছু শিক্ষার্থী হয়তো খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছে। তো ধরেন কোনো শিক্ষার্থী যখন এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায় বা এরকম অসদাচরণ করে ফেলে, তখন আপনারা কিভাবে আসলে ডিল করেন? বা আপনি আসলে কখনো ওরকম করে খুঁজে বের করেছেন কিনা যে একজন শিক্ষার্থী অলরেডি ডিরেল হয়ে গিয়েছে, এখন আপনি তার জায়গাতে কাজ করেছেন কিনা? হ্যাঁ, এ ধরনের একটা ঘটনা আমি আজকে মনে করছি যে এটা আপনার এই কোশ্চেনের অ্যান্সার ঘটনাটাই দিবে। হুম, আমার একদিন আমাদের স্কুলের লিফটে আমি যখন উঠছি, তখন আমি হঠাৎ দেখলাম একটা স্টুডেন্ট উঠে ও আমাকে ব্যাক টাচ করার চেষ্টা করছে। আচ্ছা। আমি খুবই সারপ্রাইজ। বাট এটা নিয়ে আমি তখন নিজেকে আমি চিন্তা করলাম যে ওকে সামহাও আমার আইডেন্টিফাই করতে হবে ও কোন ক্লাসের স্টুডেন্ট। হুম, এবং আমি ওটা আইডেন্টিফাই করলাম, ওর ক্লাস টিচারের সাথে কথা বললাম এবং ক্লাস টিচারকে বললাম যে ওর কি কোনো প্রবলেম আছে? তো ক্লাস টিচার একটু ইয়াং, তো সেও একটু ভীত হয়ে গেল এবং বলল যে, "ম্যাডাম একটা তো প্রবলেম আছে, এটা তো শেয়ারও করতে পারছি না, কাউকে বলতেও পারছি না।" তাতে আমি বুঝে ফেললাম যে ওর এরকম একটা নেতিবাচক মানে চারিত্রিক স্খলন হয়ে গেছে। হুম, এখন দেখেন ও কিন্তু একটা ক্লাস 7 এ পড়া অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চা। ওর শারীরিক পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন আসছে, তার গলার টোনের পরিবর্তন আসছে। সে কনফিউজড অ্যাকচুয়ালি মানে রিয়েলটা কী? তো এখান থেকে কিন্তু ও কিছু আচরণ করে ফেলে। এখন আমাদের দেশে যেমন করে মানে আমাদের যে প্যারেন্টস তার সন্তানের যে সম্পর্ক বলেন, স্টুডেন্টের সাথে টিচারের যে রিলেশন বলেন, এই জায়গাগুলোতে আমরা সবসময় খুব রাখা-ঢাকা করে কথা বলি। কোনো কিন্তু ওকে কোনো সাজেশন দেওয়া, ওকে কোনো পূর্ব প্রস্তুতি দেওয়া, এরকম কিন্তু সমাজ ব্যবস্থা আমাদের এখনও ডেভেলপ হয় নাই। যার ফলে ও করবে কি? এই যে ওর এই মানে করাটা কি সেটা সে বুঝতে পারে নাই। যার ফলে সে এই কাজগুলো করে এবং তার শিক্ষককে আমি যখন বললাম যে, "তুমি কি ওর প্যারেন্টসের সাথে কথা বলেছ?" বলল যে, "ম্যাডাম প্যারেন্টসের সাথে কথা বলেছি কিন্তু প্যারেন্টস বলেছে এটা আসলে ঠিক না।" তা আমি দেখলাম যে না আসলে এটা হ্যান্ডেল করতে হবে। তা আমাদের স্কুলে একটা ডিসিপ্লিন কমিটি থাকে। হুম, তা আমি কমিটির সাথে কথা বললাম এবং কমিটি থেকে আমি শুধু বললাম যে, "আমাকে একজন মেল টিচার দিতে হবে।" যেহেতু ছেলে হুম, বাচ্চা, হুম, আমি একজন মেল টিচারকে হায়ার করলাম। করে আমি এবং ওই শিক্ষক ওর প্যারেন্টসকে কল করলাম। প্যারেন্টস আসলো। প্যারেন্টসের সাথে কথা বললাম। প্যারেন্টস ১ম এ ডিসএগ্রি করে। কিন্তু আমি বললাম যে, "এই আচরণ ও শুধু যে স্কুলে করে এটা আমি বিশ্বাস করি না। ডেফিনিটলি এটা বাসায়ও করে হুম, সে। হুম, তো ওকে এখন আমাদেরও হেল্প করতে হবে। আপনি অভিভাবক হিসাবেও তাকে হেল্প করতে হবে। তো আমার মনে হয় আপনি ওকে একটু কাউন্সেলিং করান।" বলল, "ম্যাডাম আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার ওকে কি ওষুধ-টষুধ দিছে ও ঘুমায়।" এই এডুকেশন কিন্তু টিচারেরও নাই, এই এডুকেশন প্যারেন্টসেরও নাই। কোনটা সাইকোলজিস্ট আর কোনটা সাইকিয়াট্রিস্ট। এই ক্ষেত্রে কিন্তু যাওয়ার কথা সাইকোলজিস্টের হুম, কাছে। হুম, প্যারেন্টস চলে গেছে সাইকিয়াট্রিস্টের কাছে। তো প্রপার যে ট্রিটমেন্ট সেটাও হয়নি। আমি তখন উনাকে বললাম যে, "আমি আপনাকে একজন সাইকোলজিস্টের কাছে প্রেসক্রাইব করছি। আপনি উনার কাছে যান। উনি বাচ্চাদের নিয়েই কাজ করে দেখেন।" এবং বললাম যে, "আপনি উনাকে বলবেন যে আমি উনার সাথে কথা বলতে চাই হুম, ডক্টরের হুম, সাথে। আর যদি উনি না কথা বলতে চান ওভার ফোন আমি তাহলে পরের সেশনে গিয়ে আমি ওনার সাথে কথা বলব।" তো উনারা যথারীতি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যখন ডাক্তারকে বললেন যে শিক্ষক কথা বলতে চায়, ডাক্তার তো মানে সারপ্রাইজড হয়ে গেছে এবং উনি সাথে আমাকে ডক্টর কল ব্যাক করেছেন। আচ্ছা। করে আমাকে বললেন যে, "ম্যাডাম আমি আমার এই ডাক্তারি পেশায় এরকম পাইনি। হুম, হুম, বরং এটা যদি পেতাম আমার জন্য অনেক ভালো হতো।" কারণ এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাদের এই প্রবলেম নিয়ে অনেক প্যারেন্টস আসে। কিন্তু আমি টিচারের সহযোগিতা পেলে কাজটা আমার অনেক সুবিধা হয়। কারণ এইখানে প্যারেন্টস এবং টিচার এবং ডক্টর ৩ জন মিলে আমরা কাজ করেছি। এবং আমাকে উনি পরামর্শ দিলেন যে কি করা যেতে পারে ওকে স্কুলে। কি ধরনের এক্টিভিটিস করলে ও এই ধরনের এক্টিভিটিস গুলো থেকে আস্তে, আস্তে ফিজিক্যাল এক্টিভিটিস গুলো ওর বাড়িয়ে দিতে বললেন। যেমন ধরেন খেলাধুলা হুম, হুম, এবং মাদেরকেও কিছু গাইডলাইন দিলেন। দেওয়ার পরে সেই স্টুডেন্ট আমি ওকে প্রায় সময় মনিটরিং করি এবং ক্লাস টিচার থেকেও রিপোর্ট নেই, ওর সহপাঠী থেকেও রিপোর্ট নেই। দেখলাম যে সে এখান থেকে আস্তে, আস্তে বের হয়ে গেছে। আর ক্লাস 10 এর বছর
ওকে আমি কোইন্সিডেন্টলি আবার আমার ক্লাসেই পাই। আচ্ছা। তো আমার ক্লাসে সে আমার স্টুডেন্ট। তা ওকে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আর কখনোই কোথাও ওর সাথে ওপেন হইনি বা আমি অন্য কারোর সাথেও আর এটা নিয়ে ডিসকাস করি নাই। ওর বাবাকে মাকে বলেছি যে এটা খুব প্রাইভেটলি রাখতে হবে এবং সেটা আমার স্মৃতি থেকেও কিছুটা হারিয়ে গেছিল। বাট ও কিন্তু মনে রেখেছে আচ্ছা। এবং ও আমাকে একটা চিরকুট লিখে, মানে যেহেতু ডাইরেক্টলি বলতে পারে নাই কিন্তু চিরকুটে একটা লেখা লিখেছিল যখন ও এসএসসি এক্সাম দিতে যাবে সেই সময়। লেখাতে ছিল যে ম্যাডাম, আপনি যদি আমার সমস্যার সমাধানটা না করে দিতেন তাহলে আমি একটা দুশ্চরিত্র ব্যক্তি হিসাবে বড় হতাম। দেখেন, মানে ও এবং আরেকটা লেখা লিখেছিল, আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। মানে আমার তো আসলে পাওয়ার কিছু নাই। আমি শিক্ষক, আমার জীবনে আমার এখন অনেক বয়স হয়েছে। আমার যা পাওয়ার আমি পেয়েছি। কিন্তু ওর যে কথাটা বা ও যে একটা মানুষের মতো মানুষ হলো বা ওর চরিত্রের যেই নেগেটিভ জায়গাটা ও যে কনস্ট্রাকশন করে নিল ভালো করে, নতুন করে একটা জীবন, আমার এটাই অ্যাচিভমেন্ট এবং এটা শিক্ষক করতে পারে কিন্তু। ওই যে ডক্টর যে বলেছে কোনো শিক্ষকই ওনার সাথে কোনো জীবনে কথা বলেননি। আসলে শিক্ষকদেরকে স্কুল প্রেমিসেস থেকে বের হয়ে যেতে হবে, বাইরে চলে যেতে হবে এখন। মানে শিক্ষক হচ্ছেন আসলে দ্বিতীয় পিতামাতা আমরা যেভাবে চিন্তা করি যে, এক্স্যাক্টলি, এবং তাকে ওই কারেকশনটা করিয়ে দেওয়াই আসলে শিক্ষকের আসল কাজ। যেটা একটু এক্স্যাক্টলি। আগেই বলছিলাম যে পড়াশোনাটা তো আসলে হয়েই যায়। বাট তার চরিত্র গঠনের ক্ষেত্রে, তাকে মানুষ করে তোলার ক্ষেত্রে শিক্ষকের সবথেকে বড় ভূমিকা থাকে। আপা আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের অসদাচরণ করে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে শিক্ষার্থীদেরকে টিসি দিয়ে দেয়া হয়। এরকম কি কখনো আপনার স্কুল থেকে টিসি দেয়া হয়েছে? হ্যাঁ, টিসি দেওয়া হয়েছে, বাট টিসি ইজ নট অ্যাট অল এ সলিউশন। আমরা টিসি দিতে চাই না কিন্তু। বাট আপনি জানেন যে আমাদের প্রতিষ্ঠানগুলো যেহেতু ডিসিপ্লিন এলাকার, তো এখান থেকে আমাদেরকে যেকোনো ধরনের ড্রাগসের সাথে সম্পৃক্ত স্টুডেন্টকে কিন্তু টিসি দিয়ে দেওয়া হয়। তো সেরকম আম দিতে হয়েছে। হুম, হুম। বাট আমি এখানে দুটো ঘটনা আনবো। ১ম ঘটনাটা একটু, আমি টিসি দেইনি সেটি, তারপরেরটাই আমি বলব যাকে টিসি দেওয়া হয়েছে। ওকে। তো ১ম ঘটনাটা এরকম, একটা আমাদের স্কুলে একদল মেয়ে শিক্ষক আছে যারা অপেক্ষাকৃত বয়সে কম। হুম, তাদেরকে কেউ টেক্সট করে এবং সেটা আমাদের কোনো এক স্টুডেন্টই করে এবং মধ্যরাতে টেক্সট করে অনেক আজে-বাজে কথা লিখে। তো টিচাররা ওরা ফাইন্ড আউট করে ফেলে সেটা স্টুডেন্ট এবং কোন স্টুডেন্ট একদম স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে ফেলে এবং ওরা আমাকে বলে, ম্যাডাম ওকে টিসি দিতেই হবে, আচ্ছা। কারণ ও যেসব কথা আমাদেরকে লিখছে ওকে টিসি দিতেই হবে। তা আমি ওদেরকে বললাম ডেফিনেটলি টিসি দিব, কিন্তু আমাকে তো সত্যতাটাও যাচাই করতে হবে। হুম, তো ওরা বলল যে আমরা সব যাচাই বাছাই করে ফেলছি, আপনি আচ্ছা। টিসি দিতে চান না, বা টিসি দিতেই হবে ওকে। আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ওকে ডাকি। আমি ওই যে আপনাকে আগেও বলেছি, আমি একটু স্টুডেন্টদের সাথে ওদের এইসব ব্যাপারগুলো প্যারেন্টসকে ডেকে আগে অপমান না করে বরং আমি আমার শিক্ষার্থীর সাথে কথা বলি এবং আমি চেষ্টা করি ওর প্রবলেমটা আগে জানতে। তো ওর সাথে আমি এরকম ওকে ডাকলাম, ডেকে আমি বললাম যে, "তুমি কেন এই কাজটা করো বলো তো আমাকে?" হুম, তো স্বাভাবিকভাবেই সে ১ম এ বলছে, "না ম্যাডাম আমি এটা করি নাই।" তা আমি বলছি, "না তুমি এটা করেছো, এটা প্রমাণিত। এই কথা আমি তোমার অভিভাবককে বলব না। তুমি শুধু আমাকে এইটা বলবা যে কেন তুমি এই কাজটা করলে? বা কন্টিনিউয়াসলি তুমি এই কাজটা কেন করে যাচ্ছ?" তখন ও আমাকে বলল এবং মজার ব্যাপার, ওই যাকে আমরা আইডেন্টিফাই করলাম, ও এত ভালো স্টুডেন্ট, ইন্ট্রোভার্ট একটা স্টুডেন্ট এবং পড়ালেখায় তো আউটস্ট্যান্ডিং। হুম, হুম। ওকে দিয়ে এরকম কাজ হতে পারে আমি নিজেও কনফিউজ ছিলাম। তো ও তখন আমাকে আস্তে, আস্তে বলা শুরু করল যে, "ম্যাডাম আমি কোনো এক রাতে ২ জন টিচারকে টেক্সট করেছিলাম এবং তারপরে ওটা করার পরে আমার ভেতরে এক ধরনের ভয় কাজ করে এবং ওই ভয় থেকে আমি প্রতিদিন ২টা-৩টা করে টিচারের কে টেক্সট করা শুরু করি আচ্ছা। এবং ম্যাডাম এটা আমি ভয় যতই বাড়ছে আমার, আমি ততই এই কাজটা বেশি করে করছি। ম্যাডাম আমি এটা থেকে মুক্তি চাই।" দেখেন, ও কিন্তু খারাপ কাজ করছে, ও নিজে বুঝতেছে। বাট এটা থেকে ওই যে ও যে ভয়ে
ও একটা ট্রমাটাইজের মধ্যে ঢুকে গেছে, ও এখন আর কি করবে বুঝতেছে না। তো ও ভাবতে মানে ভালো হবে না এটা কিভাবে অ্যাড্রেস করবে, প্যারেন্টসের সাথেও তার সেই সম্পর্ক নাই, টিচারের সাথেও নাই। তো সো এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তখন আমি বললাম যে তুমি এটা স্টপ করবে, এই টেক্সট করাটা স্টপ করবে। আর তুমি কেন, দেখেন কেন টেক্সট করে এটা আপনি আমি কিন্তু বুঝে ফেলছি, কারণ আমাদের হাতে কিন্তু ডিভাইস দিয়ে দিয়েছি আমরা স্টুডেন্টদেরকে, এবং এটা মনিটরিং করে না প্যারেন্টসরা। রাত 10টার পরে ওয়াইফাইটা ডিসকানেক্ট করা লাগে, মোবাইল ডাটাটা বন্ধ করার প্রয়োজন আছে, বা কোনো পার্সোনাল ডিভাইস ওর পার্সোনাল রুমে না দিয়ে একটু পাবলিক প্লেসে, ঘরের ভিতরেও কিন্তু একটা পাবলিক প্লেস থাকে, সব ফ্যামিলি মেম্বাররা যেখানে যায় কমন জায়গায় এগুলো ইউজ করার জন্য যদি ওদেরকে ইন্সপায়ার করে, ওরা কিন্তু এডুকেটেড হয়ে যাবে এই ব্যাপারে। বাট সেই এডুকেশান নাই, বা আমাদের গভর্নমেন্টও একটা টাইমে কিন্তু এটাকে স্টপ করতে পারে, বা যাই হোক যেটাই হোক হয়নি। যেহেতু এইসব ডিভাইস আছে, তো সো তার ভিতরে এই ধরনের এক ধরনের খারাপ জিনিস ডেভেলপ করতেই পারে, সেখান থেকে সেই টেক্সটগুলো করেছে। বাট সেই ওয়েতে কিন্তু সে আবার এখান থেকে রিটার্ন করতে চায়, কারণ ওর ভেতরে কিন্তু একটা বিবেক আছে, গিল্টি ফিল থেকে। তো ওটা থেকে সে বের হতে চাচ্ছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, ওকে, এই ঘটনা তুমি আর করবে না, আমি তোমার এইটাকে হাইড করব, আর তুমি এটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে, তোমার প্যারেন্টসকে এগুলো ওপেন করবে যে তুমি ডিভাইস, তোমার বাবা মারা যাতে এটা কন্ট্রোল করে, এবং তোমার যদি কম্পিউটার তোমার রুমে থেকে থাকে তুমি সেটাকে তোমার ডাইনিং স্পেসে নিয়ে চলে আসো যেখানে সবাই থাকে, তাহলে দেখবা তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করে ফেলতেছো, অটোমেটিকলি তুমি একটা ভালো দিকে যাবা। দেখেন স্টুডেন্টটাকে কিন্তু টিসি দিতে হচ্ছিল, আমি কিন্তু টিসি দেইনি। এবং আমার শিক্ষকদের সাথে যখন আমি বললাম ওকে একটু সময় দাও, ওকে দেখো, মনিটরিং করো, তো ওরাও শিক্ষক, ওরাও স্বভাবতই রাজি হলো। তা ও থেকে গেল, কিন্তু ও আমার স্কুল থেকে এসএসসি পাশ করলো, এবং ও ভালো আছে, এবং ও বুয়েটে চান্স পেয়েছে। দেখেন, অথচ ওটা যদি এমনও হতে পারতো যে ওটা লুকাতে লুকাতে খারাপ কাজ করতে করতে অনেক সময় স্টুডেন্টরা অনেক সময় সুইসাইড কেসে চলে যায়, বিশেষ করে ইন্ট্রোভার্ট যারা। তা এগুলো কিন্তু আমার শিক্ষক হিসাবে আমি এই জন্য টিসির পক্ষে একেবারেই না। আর আরেকটা স্টুডেন্ট যাকে আমরা ড্রাগসের সাথে কিছুটা সম্পৃক্ততা পেয়েছি, এবং আমার যেহেতু মিলিটারি প্রতিষ্ঠান এটা, আমরা এখানে একদম জিরো টলারেন্স, এটা বাইরেও আমি জানি যে জিরো টলারেন্স। তো সো ডিসিপ্লিন কমিটি তাকে টিসি দিয়ে দেয়, বাট সেই স্টুডেন্টটি আমার ক্লাসের, আমি তার ক্লাস টিচার। ওর যেদিন টিসি হয়ে যায়, আমার ওই দিন অনেকক্ষণ চিন্তা করতে হয়েছে আমি কি করতে পারি। আমি একটা কাজ করতে পারি, ওকে স্কুলে রাখতে পারি, কিন্তু সেই দৃষ্টান্তটা মানে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যেতে পারে। সো আমি ওই ডিসিশনে আর গেলাম না, আমি ওর প্যারেন্টসের সাথে যোগাযোগ শুরু করলাম, এবং এই যোগাযোগটা আমি কন্টিনিউয়াসলি করতাম। ওকে কোন স্কুলে ভর্তি করতে হবে, স্কুলে ভর্তি হলো কি না, এবং ওর যে প্রাইভেট টিউটাররা ছিল আমি ওদের সাথেও কমিউনিকেশান শুরু করলাম, যে ওকে কোনোভাবেই কিন্তু প্রাইভেট পড়ানো বন্ধ করা যাবে না, স্কুল পরিবর্তন হয়েছে দেখে ও যেন ওর প্রাইভেট টিউটারগুলোর থেকে বঞ্চিত না হয়। এবং ওর স্কুলের টিচারদের সাথে আমি কমিউনিকেশান শুরু করলাম, এবং একদিন ওকে আমি খাওয়ার জন্য বাইরে নিয়ে গেলাম, দিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম তোমার মন খারাপ? তা ও সেদিন তেমন বেশি কথা বলে নাই, শুধু বলছে ম্যাডাম আমি স্কুলে থাকতে পারতাম, আপনি বললে থাকতে পারতাম। তা আমি বলছি তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দিব, তুমি শুধু আমার একটা কথা শুনো, পড়ালেখা করো, এই তো তোমার, আর ও যেহেতু ক্লাস 10-এর ছেলে ছিল, আর 1 বছর পরেই তো তুমি কলেজে যাবা, তখন তুমি আবার তোমার পুরনো সহপাঠীদের সাথে কলেজে রিঅ্যাডমিশন করতে পারবা, তুমি ভালো করে পড়ালেখা করো। ও আমার এই কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনেছে, শোনার ফলে ও রেজাল্টও ভালো করে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমাদের যে মেট্রো রেল যেদিন ওপেন হলো, ও আমাকে বললো ম্যাডাম আপনাকে নিয়ে আমি মেট্রো রেলে ঘোরাতে যাবো, আপনি কি কোনোদিন মেট্রো রেলে গিয়েছেন? আমি না, আমি কোনোদিন যাইনি, তবে আমি যেতে পারি তোমার সাথে। দেখেন আমি ওর সাথে ঘুরলাম মেট্রো রেলে, এবং ও আমার সাথে অনেক কথা শেয়ার করলো, বললো ম্যাডাম যদি আমাকে ওই দিন টিসি না দিতেন তাহলে আজকের আমি হতাম না। আমার যে কনফিডেন্স ডেভেলপ করেছে, এই কনফিডেন্সটা আপনার ওই দিনকার টিসি দেওয়ার জন্যই ডেভেলপ করেছে। আচ্ছা, তো এই জন্য বললাম যে টিসি দিতে হলেও ওই স্টুডেন্টের সাথে কিন্তু আপনার সম্পর্কটাকে আপনি মানে কেটে দিয়েন না। ও আপনার প্রতিষ্ঠানের বাইরে চলে গেছে, পৃথিবীর বাইরে কিন্তু যায়নি, আপনার দেশের বাইরে যায়নি, আপনার সমাজের বাইরে কিন্তু যায়নি, ও কিন্তু আপনার শিক্ষার্থী থেকে গেছে। তো এইভাবে চিন্তা কিন্তু করতে হবে আমাদের শিক্ষকদের।
আপা এখন আমরা দেখি আপনি একটু আগেই বলছিলেন যে প্রযুক্তির জায়গা থেকে শিক্ষার্থীরা হয়তো বা একটা নির্দিষ্ট সময় পরে বা অ্যাক্সেসের কারণে অনেক সময় এই ধরনের ডিরেইল আসলে হয়ে যাচ্ছে। বা এখন আমরা বলছি যে তাদের ডিরেইলের জায়গা থেকে না গিয়েও যদি বলি যে প্রযুক্তির এত বেশি অ্যাডভান্স ব্যাপারগুলো চলে আসে, ইভেন অনেকেই বলছে যে তাদের প্রফেশনগুলো হয়তো রিপ্লেস করে ফেলবে এআই বা ধরুন আরও অনেক প্রযুক্তির হয়তো আরও সামনে আসবে বা এখন পর্যন্ত যেগুলো এসেছে। এই যে প্রযুক্তির এই উন্নয়নের কারণে আপনার কি মনে হয় যে শিক্ষক-শিক্ষার্থীদের যেই ধরনের সম্পর্ক সেগুলো দুর্বল হচ্ছে? আমি একদম ১০০% একমত এর সাথে। আচ্ছা। কারণ আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর দিকে যাচ্ছে সেইসব শিক্ষার্থীর কিন্তু শিক্ষক। আমি কিন্তু সারাক্ষণ ওর সাথে যেই কনভারসেশন গুলো করছি সেখানে আমি ওকে শেখাচ্ছি 4C স্কিলস গুলো। হুম, কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিংকিং, ক্রিয়েটিভ বা STEM এডুকেশনের দিকে নিতে চাচ্ছি। যেখানে বলছি কিনা সায়েন্স, হুম, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ। আপনি খেয়াল করে দেখেন এর কোনোটার সাথে কি আপনি মনুষ্যত্বের কোনো টাচ পেয়েছেন? আপনি কি করে আশা করেন যে এই শিক্ষার্থীগুলোর ভিতরে মানবিকতা, মনুষ্যত্ববোধ এই জিনিসগুলো তৈরি হবে? আমাদের কিন্তু যত বেশি আমি 4th ইন্ডাস্ট্রিয়ালকে রেভলিউশনকে ফেস করার জন্য ওরকম যুগোপযোগী স্কিল স্টুডেন্ট তৈরি করব, প্যারালালি কিন্তু ওর ভেতরে আমার ওই মানবিকতাটা ডেভেলপ করে দিতে হবে। আর আদারওয়াইজ ও মেশিনের সাথে কম্পিটিশন করতে ওকে কিন্তু মেশিন বানিয়ে দেবে। আপনি মনে রাখবেন মানুষের ভিতর কিন্তু ২ টা জিনিস আছে। তার নিচের সিঁড়িতে আছে পশুত্ব হুম। আর উপরের সিঁড়িতে আছে কিন্তু মনুষ্যত্ব। আচ্ছা। এই পশু থেকে মনুষ্যত্বে আনার এই কাজটা কিন্তু করে অভিভাবক এবং শিক্ষক। এখন আপনি শিক্ষক, তাকে কিছু এক্সাম্পল সেট করতে হবে। তাই সেই এক্সাম্পলগুলো আমি আমি নিজে শিক্ষক, একটা বাইরের দেশ থেকে একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাকে হুম, শেয়ার হুম। করব। আমি ইউএসএতে একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে দেখলাম একটা ছেলে খুব মানে বিরক্ত হয়ে চলাফেরা করছে এবং আমি বললাম, "হানি হাউ আর ইউ? আই এম ফ্রাস্ট্রেটেড।" হুম, হুম। তো আমি বললাম, "কেন?" তখন সে বলল যে ওর যে পেটটা আছে ডগ, সে খুব বার্ক করছে। বাট সাইড টু সাইড সে আমাকে ইনফর্ম করলো ওর নেবারহুডের যে ওল্ড আঙ্কেল আছে সে আজকে একটু সিরিয়াসলি সিক। তো তার পেটটা যেহেতু বারবার বার্ক করছে ও ডিস্টার্ব হচ্ছে। সেই জন্য সে তার পেটটাকে আটকে রাখছে এবং ওর প্যারেন্টসকে কল করেছে। প্যারেন্টস এসে ওর পেটটাকে অন্য জায়গায় ট্রান্সফার করবে। বাট ওর ভেতরের যে মানবিকতার ২ টা দিক আমি আপনাকে বলব। ও দেখেন ওর নেবারহুডের একজন মানুষের অসুস্থতা সেটাকে অ্যাড্রেস করে তার যে পেটটা বার করছে এটাকে সে স্টপ করাতে চাচ্ছে। আবার সেই কারণে যে তার পেটটাকে সে বন্দি করে রেখেছে এটাতেও সে খুব ব্যাড ফিল করছে। দেখেন একটা পশুর প্রতিও তার কী ধরনের মানে মানবিকতা এবং সে যে তার প্যারেন্টসকে কল করছে এটাতেও সে খুব ব্যাড ফিল করছে যে প্যারেন্টসকে তার ওয়ার্কিং প্লেস থেকে আনতে হচ্ছে। আমি ও চিন্তা করলাম যে ওর এই এডুকেশনটা কোথা থেকে? অ্যাকচুয়ালি ওর এই এডুকেশনটা ২ টো জায়গা থেকে আসে ওদের। একটা ওর ফ্যামিলি লেভেলে, আরেকটা হলো ওর এই স্কুল। আর আমি ওদের কিছু বই-টই পড়ে দেখেছি। আমাদের সময়ে কিছুটা এরকম গল্প কিন্তু ছিল। এখন এই গল্পগুলো আমরা আর কেন জানি টেক্সট বইতে ওইভাবে ইনজেক্ট করতে পারছি না। যে এটা একটা এক্সাম্পল হতে পারে। যেমন ধরেন আমরা এইচএসসিতে পড়েছিলাম জিম অ্যান্ড ডেলার গল্প। মানে আমি এখনো আমার হাসব্যান্ডকে কোনো কিছু গিফট করতে গেলে মনে হয় ডেলার মতো করে মনে হয় গিফট করতে পারছি না। মানে এই ধরনের মানে স্যাক্রিফাইস অ্যাটিটিউড, এই ধরনের মানবিকতা, এই ধরনের মনুষ্যত্ববোধগুলো তৈরি করার জন্য আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে এই হিউম্যান কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য কিছু কনটেন্ট থাকতে হবে। এআইকে মানে ফেস করবে বা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ফেস করবে, সেরকম মানুষকে কিন্তু মনুষ্যত্বের দিকটাকেও ডেভেলপ করে দিতে হবে। আদারওয়াইজ সে বুঝতে পারবে না মেশিন এটা আর মানুষ এটা। তো সো আমি এখান থেকে এরকম কাজগুলো আমাদের যারা আ শিক্ষার ব্যাপারে যারা কর্ণধার আছেন, তারা যদি এই চিন্তাগুলো করেন এবং টেক্সট বইতে যদি এই জায়গাগুলোতে কাজ করেন, তাহলে আমার মনে হয় বেটার কিছু পাওয়া যাবে।
তার মানে বলছেন যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই এক্সপ্যানশনটা হচ্ছে প্যারালালি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাও যাতে এই ডেভেলপ করতে এক্সপ্যানশনটা ডেভেলপ করে বা আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে স্কুলের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের সাথে সম্পর্ককে কন্টিনিউ করবে সেইটা আমাদের আলোচনা থেকে তো আমরা আসলে দেখলামই যে আসলে একজন শিক্ষার্থীর সাথে শিক্ষক কিভাবে ডিল করতে পারে। এখন যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ? আসলে তারা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আরো বেশি শক্তিশালী করার জন্য তারা কি করতে পারে? আমি শিক্ষক কেন হলাম তার একটা প্রশ্নের উত্তর দিই। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম তখন আমার একজন শিক্ষক ছিলেন ডক্টর সুফিয়া। উনার একটা কাজ আমাকে শিক্ষক হওয়ার জন্য ইন্সপিরেশন দিয়েছে। আমি তখন বিবাহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি কনসেপ্ট করেছি। তা আমার কিছু মানে প্রেগন্যান্সির কিছু জটিলতার কারণে আমাকে আর জার্নি করতে না করা হয়েছে। সো আমি ভেবেছি যে আমি ওই বছর আর পরীক্ষা দিব না। তো আমার শিক্ষক আমাকে যখন ক্লাসে অ্যাবসেন্ট দেখছেন তখন আমার ফ্রেন্ডসদেরকে বলল যে আমি ওর সাথে যোগাযোগ করতে চাই। আমার দেখলাম তখন সেই সময় টিএনটির ফোন। তো ম্যাডাম আমাকে টিএনটি ফোনে ফোন করে বললেন, "তুমি কেন আসছো না?" তো আমি বললাম, "ম্যাডাম আমার কিছু মেডিকেল ইস্যুস হয়েছে যার জন্য আমি যেতে পারছি না।" তো উনি আমাকে বলল, "দেখো আমি মহিলা, তুমি মেয়ে। আমি জানি যে তোমার এই পরীক্ষাটা জীবনে হয়তো আর দ্বিতীয়বার নাও দেওয়ার সুযোগ হতে পারে। তো সো তুমি এবার পরীক্ষা দিবা, আমি তোমাকে হেল্প করতে চাই।" তো আমাদের সেই সময় ইন কোর্স পরীক্ষা হতো। তো আমার ২ টা ইন কোর্স পরীক্ষা বাকি ছিল। ওই ২ টা দিলে আমি জানি যে আমাদের আবার ফাইনাল পরীক্ষাটা অনেক পরে ছিল। তা উনি বলল যে, "তুমি ইন কোর্স ২ টা দিবা।" তা আমি, "ম্যাডাম আমি তো মানে জার্নি করতে পারব না।" "তুমি কোথায়?" আমি বললাম, "ম্যাডাম আমি হসপিটালে।" তো উনি বলল যে, "আমি একজন লেকচারারকে পাঠাবো। সে তোমার পরীক্ষা তোমার হসপিটালেই নিবে।" এবং সেই লেকচারার আমার স্যার, শ্রদ্ধেয় শিক্ষক আমার সিএমএইচে এসে আমার ২ টা পরীক্ষা নিয়ে যায়। এবং আমি আমার ২ টা ইন কোর্স পরীক্ষা দিয়ে, আপনি জানেন একটা ইন কোর্স কিন্তু একটা বড় নাম্বার যোগ হয়। তা আমাদের যিনি ডিপার্টমেন্টাল হেড ছিলেন উনি ডিনাই করে যান। উনি কিন্তু পুরুষ শিক্ষক। তো সো উনি বলেন যে, "না ওকে কেন আপনি এই সুবিধাটা দিচ্ছেন, প্রিভিলেজটা?" কিন্তু দেখেন আমি পরবর্তীতে আমার হাসব্যান্ডের সাথে ফরেন কোর্স এবং এমবাসিতে পোস্টিং যাই। আমি দেখলাম যে আমার জীবনে আর এই মাস্টার্স পরীক্ষাটা দেওয়ার সুযোগই হতো না। ওইবার যদি না দিতাম। তা আমি এর পরে থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি শিক্ষক হব, আমি শিক্ষক হব এবং আমার ওই শিক্ষকের মতো আমি শিক্ষক হতে চাই। তা আমার যারা নতুন শিক্ষক হবেন আমাদের, আমি তাদেরকে এইটাই বলতে চাই। আপনি শিক্ষক হবেন, ঠিক আমার ওই শিক্ষকের মতো করে শিক্ষক হওয়ার চেষ্টা করেন। আপু আমাদের একদম লাস্ট একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই। এটা খুবই ইন্টারেস্টিং যে ধরেন শিক্ষার্থীদের শিক্ষক সম্পর্কে এমন কি আছে যেগুলো আসলে শিক্ষকরা বলতে চায় না কিন্তু শিক্ষার্থীরা জানতে চায়? এমন কি আসলে আছে? আমার শিক্ষার্থীদেরকে প্রথমত বলব যে, "আমি শুধু তোমার শিক্ষক না। আমি তোমার মধ্যে একটা স্পার্ক ইগনাইট করতে চাই, যেটা দিয়ে কিনা তুমি তোমার সারা জীবন চলতে পারো। তুমি নিজেকে পরিচালিত করতে পারো। তুমি নিজেকে ভালোভাবে রাখতে পারো। সেটা সব দিক থেকে। ভালো মানুষ হিসাবে, ভালো পরিবারের সদস্য হিসাবে, তোমার একটা আর্নিং সোর্স তোমার থাকবে। সবকিছু মিলে তুমি একটা ভালো মানুষ হিসাবে বেঁচে থাকবে। আর আরেকটা জিনিস, তোমরা এই যে দেখছো বড়, বড় ইনভেস্টর, ইনভেন্টর বা আ সায়েন্টিস্ট, লিডার্স, রাইটার্স এরা সবাই কিন্তু একসময় স্টুডেন্ট ছিল। আরেকটা কথা আমি ওদেরকে বলতে চাই, সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে এটা আমি কখনোই বলি না। একেকজনের একেকটা লেভেল থাকবেই। আদারওয়াইজ তো সমাজ কমপ্লিট হবে না। কিন্তু আমি যেই পদেই থাকি না কেন, সেখানে সততার সাথে কাজ করব, সৎভাবে কাজ করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, হিউম্যান কোয়ালিটিগুলো আমি ডেভেলপ করব, ভালো থাকতে পারব। এবং আমি বিশ্বাস করি আমার যেই বয়স, আমি সেই বয়সের থেকে আমি ভালো আছি। কারণ আমার মানসিক স্বাস্থ্যটা অনেক ভালো। কারণ আমি এই কাজগুলো অনেক বেশি করি এবং এই কাজগুলোই আমাকে আসলে মেডিকেশনের মতো কাজ করে। থ্যাংক ইউ আপা আমাদের এডকাস্টে আসার জন্য। আমরা আজকে আলাপ করলাম যে শিক্ষক এবং শিক্ষার্থীর যেই সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো কিভাবে শিক্ষকরা আরো বেশি শক্তিশালী করতে পারে। থ্যাংক ইউ আপা। আমরা আরো নতুন কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আমরা আবারও এই অনুষ্ঠানে কাজ করতে চাই।
প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।